আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী এবং প্রিয় শিক্ষার্থীরা, আমরা রসায়ন দ্বিতীয় পত্রের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়নের একেবারেই প্রাথমিক অধ্যায়গুলা, প্রাথমিক ধারণাগুলা। তাহলে এই বিষয়গুলা থেকে আলোচনা করার আগে তোমাদের একটু সহযোগিতা করতে হবে, সেটা হলো আমাদের ক্লাসরুমটাকে যতটা সম্ভব বড় করা। আসলে আমরা যদি নিজেদের বন্ধু নিজেদের মধ্যে শেয়ার করে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি, আমরা একটা বড় ক্লাসরুম পাবো, আমাদের এনজয়েবল হবে বিষয়টা। আমরা কমেন্ট করব, সেখানেও আমরা রেসপন্স করতে পারবো। আর আমার তার আগে নিশ্চিত হতে হবে যে আমার সাথে তোমরা যারা যুক্ত আছো তাদের এই কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা। এই কথাগুলো বোঝা না গেলে কিন্তু আমরা আসলে সকল আয়োজন দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। আমার আজকে আসলে আমার সাথে তেমন কেউ সহযোগিতা করার মতো নাই, তো তাই আমি একটু নিজের আইডি থেকে শেয়ার করে যাওয়ার জন্য তোমাদের সুযোগ দিব। এর মধ্যে কথা বোঝা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলা তোমরা একটু আমাকে সহযোগিতা করো। আমি একটু শেয়ার করে দিই নিজেদের মধ্যে, তোমরা একটু কমেন্ট করে জানাতে থাকো যে আমাদের মধ্যে এটা দেখা যাচ্ছে কিনা, একটু শেয়ার করার সুযোগ করে দাও সবাইকে। আমি আমার আইডি থেকে শেয়ার করে দিলাম বিষয়গুলো, তোমরা তোমার বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিতে পারো। আমার অনলাইন ময়মনসিংহ অনলাইন স্কুলের পাশাপাশি কিন্তু আমার কলেজ পেজ থেকে নেওয়ার কথা আছে, তো আমার পেজেও শেয়ার করতে হবে। তাও আমরা কথা না বাড়াই, আমরা সবাই একটু মনোযোগ দাও যে আমরা আসলে শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু আমাকে শেয়ার করো। তার আগে আমি একটু প্রাথমিক আলোচনাটা শুরু করি। এখানে আসলে পরিমাণগত রসায়নের মধ্যে কি আছে সেই বিষয়টা জানার জন্য আমাকে আগে একটু ধারণাটা নিতে হবে যে এখানে পরিমাণগত রসায়নের মধ্যে আছে তোমার যে বিষয়গুলা মূল এবং মূলারায়ন্তন সম্পর্কিত ধারণা, তারপরে আছে হ্যাঁ সব ঠিক আছে, অনেকেই বলতেছো, অনেকেই সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ঈদ পরবর্তী ক্লাসে তোমরা উপভোগ হবে ব্যাপারগুলা, আর একটু সহযোগিতা করবা সবাই। হ্যাঁ সব ঠিক আছে, তো এটাই আসি শান্তি, যে আমার এখন পর্যন্ত সব ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, এই বিষয়গুলো বলছো, এটাই আমার শান্তি। তো আমরা যেটা বলতেছিলাম এই অধ্যায়ে আসলে কি কি আছে সেই বিষয়গুলো একটু বলে নিই আমি, আর এর মাঝে শেয়ার করতে থাকি। তাহলে আমাদের এখানে পরিমাণগত রসায়নের মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে তোমার প্রথমেই যেটা আছে সেটা হলো মূল এবং মূলারায়তন সম্পর্কিত ধারণা। পরে আছে কি তোমার ওই সমীকরণ এবং উৎপাদ বিষয়ক ধারণা, তারপরে আছে ঘনমাত্রা বিষয়ক ধারণা, তারপর আছে ওই অম্ল ক্ষার প্রশমন সম্পর্কিত ধারণা। এই বিষয়গুলোর সাথে সাথে আমরা দেখা যাচ্ছে যে জারণ বিজারণটাও এখানেই পড়তে হবে। আয়োডোমিতি, আয়োডিমিতি, নির্দেশকের উপযুক্ততা, বেয়ার ল্যাম্বার্টের সূত্র এবং এর প্রয়োগ এবং বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি, এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে যে অনেক সহজেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিতে পারবো। তো আমরা আর কথা না বাড়াই, আমরা একটু সবার কমেন্টে একটু কমেন্ট করবা। যেহেতু গাণিতিক টার্ম, তাহলে প্রত্যেকটা বিষয় একটু কমেন্ট করে তোমরা একটু জানাবা আমাকে। হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা, আবার শোনা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো তোমরা একটু আমাকে জানাবা। হ্যাঁ পিওর ক্লিয়ার সব ঠিক। হ্যাঁ শিহাব, মুস্তাফিজুর রহমান, তারপরে তুষার। মুস্তাফিজ সম্ভবত আমার সাথে খুব একটা কানেক্ট না, কিন্তু ক্লাসে দেখি সব প্রতিনিয়ত তুমি আমার ক্লাসটা ফলো করো। তোমাকে ধন্যবাদ আসলে আমার সাথে থাকার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। এরপরে তুষার, লেজ আছে, ফারহান আসো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে জানায় দাও। মুস্তাকিম অবশ্যই, লিয়া, তারপরে তৃপ্তি, অনেকেই আসো, অনেকেই ইতিমধ্যে জয়েন করে ফেলছো। আমরা আশা করব যে এখন আমরা শুরু করা যায়। অবশ্যই হ্যাঁ এখন আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা যেহেতু একটা মোটামুটি পর্যায়ে অনেকগুলা কথা বলে ফেলছি, তো আমরা একটু শুরু করব। তো আজকের পড়াশোনাটা আগেই বলে নিই, আজকের পড়াশোনাটা কিন্তু
আজকের পড়াশোনাটা ওই শুরু, তাহলে শুরুটা নিয়মিত সপ্তাহে 2টা করে ক্লাস নিব, আর সেই ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। আশা করব তোমরা এই ক্লাসের সাথে থাকবা, আর এই ক্লাসের সাথে থাকলেই আমরা ভালো কিছু করতে পারবো। তাহলে আমরা প্রথমেই একটু ধারণাটা নেই, মোল এবং মোল আর আয়তন এবং অ্যাভোগাড্রো সূত্র, এই বিষয়গুলো কিন্তু আমরা 9-10-এই পড়ে আসছি। তো 9-10-এ পড়ে আসছি বলে যে সম্পূর্ণ ভালোভাবে পারা যাবে না বা পারা যাবে, এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু বিষয়টা ধারণা রাখতে হবে। তাহলে প্রথমে আসো মোল। তাহলে মোল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকমের ধারণা দেয়। তাহলে এই মোলটা হলো রসায়নের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি যদি তোমাকে বলি তুমি একজন কুক, অর্থাৎ রান্না বান্না করতে হয় তোমাকে, তোমরা অনেকেই একা থাকো, বাইরে থাকো, তখন তোমাকে যদি কেউ কোনোদিন যদি তোমার কাজের বুয়া না আসে অথবা ফ্যামিলির কেউ বেড়াইতে যায়, তুমি একা বাসায়, তোমাকে রান্না বান্না করতে গেলে সবচেয়ে তোমার সহজ উপায় হচ্ছে তুমি খুঁজবা কি আলু আছে কিনা। তাহলে মূলটা হচ্ছে রসায়নের আলু। তাহলে কেন? এটা দিয়ে যেমন অনেক তরকারি রান্না করা যায়, নিজেও একটা তরকারি, ওরকম করে মানে অন্য তরকারির সাথে সহযোগিতা করা যায়। ঠিক মোলটা এরকম একটা বিষয় যেটা কি করতে হবে তোমাকে, এটা যদি তুমি জানতে পারো, তাহলে রাসায়নিক গণনা বিষয়ক যত ধরনের কেমিক্যাল ধারণা আছে সবগুলা তুমি খুব সহজে আয়ত্ত করতে পারবা। এটা একটা বিশাল ব্যাপার যে আমি যে কোনো অঙ্কের মোল সম্পর্কে যদি ধারণা রাখি, তাহলে অন্যগুলা সম্পর্কে খুব সহজেই মানগুলা নির্ণয় করতে পারবো। আমরা সেই ধারণাটা একটু দেখার চেষ্টা করব। তো আসো দেখি আমরা মোল জিনিসটা কি। তো আমরা যদি সালফিউরিক অ্যাসিডের সংকেত লিখি H2SO4, তাহলে এই সালফিউরিক অ্যাসিডটা যদি তুমি ভরটা নির্ণয় করতে বলি, মোলার ওই পারমাণবিক ভরটা কত, এটা হাইড্রোজেন 1 × 2, সালফার 32 প্লাস অক্সিজেন হলো 16 × 4, তাহলে এখানে 48, এখানে কিন্তু গ্রাম লেখা যাবে না। আমরা কিন্তু এই ভুলটা পড়ি, আণবিক ভরকে কখনোই গ্রাম রাখা যাবে না। কেন? আণবিক ভরের সংজ্ঞাটা মনে আছে কিনা? আণবিক ভর সমান হচ্ছে উপরে হচ্ছে অণুর ভর, আর এখানে কার্বন 12 আইসোটোপ এর 1/12 অংশের ভর। তাহলে একটু লক্ষ্য করো তো দেখি, উপরেও ভর আর নিচেও ভর, তাহলে ভর বাদ গেলে এই ক্ষেত্রে কোনো একক থাকে না। তার মানে যখন আমরা এটাকে আণবিক ভর হিসেবে হিসাব করব, তখন কিন্তু ভর এখানে ওই গ্রামটা লেখা যাবে না। আমরা মনে হয় পরিষ্কার এই বিষয়টা। তবে এই ক্ষেত্রে এইটাকে গ্রামটাকে যদি মোলার ভরে রূপান্তর করি, অর্থাৎ গ্রামে রূপান্তর করি, তাহলে কিন্তু গ্রাম লেখা যাবে। তাহলে এটাকে 98 গ্রাম লিখলে সেটাকে আণবিক ভর বলবো না, সেটাকে বলবো আমরা মোলার ভর। তাহলে মোলার ভর সম্পর্কে পরিষ্কার কিনা? তাহলে মোলার ভর আর আণবিক ভরের মধ্যে একটা পার্থক্য আছে। তাহলে মোলার ভরটা হচ্ছে আণবিক ভরটাকে গ্রামে রূপান্তর করলে, অথবা এটার এইভাবে আমরা করতে পারি। তাহলে পানির আণবিক ভর যদি তুমি চিন্তা করো, তাহলে 18 হলে আণবিক ভর, আর 18 গ্রামটা হচ্ছে মোলার ভর, 1 মোলের ভর। তার মানে পানির 1 মোল কত? 18 গ্রাম। তাহলে পানির 1 মোল 18 গ্রাম, সালফিউরিক অ্যাসিডের 1 মোল 98 গ্রাম। এরকম যদি অ্যামোনিয়ার 1 মোল বলি তাহলে কত হবে? 17 গ্রাম। তারপরে যদি তুমি মিথেনের 1 মোল বলি তাহলে কত? 16 গ্রাম। তারপরে কার্বন ডাই অক্সাইডের 1 মোল বলি তাহলে সেটা কত? 44 গ্রাম। তাহলে মোলের ধারণাটা আমরা ভরের সাপেক্ষে পরিষ্কার। তাহলে ভরের সাপেক্ষে কি পরিষ্কার একটু লক্ষ্য করো। ভরের সাপেক্ষে ভর যদি জানা থাকে তাহলে মোল বের করা যাবে। তাহলে এক একটা পদার্থের মোল কিন্তু এক এক রকম, আর মোলটা পদার্থের পরিমাণেরই একক। তাহলে মোলটা নির্ভর করে সংকেতের উপর। এই মোলটার মাধ্যমে আমরা কি করতে পারি? বিভিন্ন রকম রাশিগুলার সম্পর্কে ধারণা নিতে পারি। তাহলে মূলের সংজ্ঞাটা একটু পরিষ্কার করি আমি। মূলের সংজ্ঞাটা এরকম। তাহলে এখানে দেখো কি, এক অণুতে বিদ্যমান পদার্থের গ্রাম আণবিক ভরকে মোল বলে। তুমি যদি এই সংজ্ঞাটা এইভাবে না দিতে চাও, অন্যভাবে দিতে চাও, হ্যাঁ এটার ভেরিয়েশন আছে, অনেকগুলো প্যাটার্ন আছে, এগুলো নিয়ে তোমার টেনশন করার কিছু নাই। তাহলে এখানে 1 মোল অণুতে বিদ্যমান পদার্থের গ্রাম আণবিক ভরকেই মোলার ভর বলা হয় বা মোল বলা হয়। তাহলে এইরকম আমরা এইটা জানা থাকলে মোলটা বের করতে পারবো। আর মোলটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমি একটু আগেই বলছি যে মোলটা একটা কেন্দ্রবিন্দু, টাউন হল মোড়। ময়মনসিংহ শহর যদি চিন্তা করো, এটা টাউন হল মোড়। টাউন হল মোড় থেকে যেমন সর্বদিকে খুব সহজে চলে যাওয়া যাবে, হ্যাঁ এরকম আমরা এই মোলটাকে যদি জানা থাকে তাহলে দেখা যাবে যে একেবারে সমগ্র আয়ত্ত মানে রাসায়নিক গণনা বিষয়ক সকল ধারণা তোমার পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আসো মোলার আয়তন।
তাহলে এরকম এক মূল পদার্থ কিন্তু এক একটার এক এক রকম। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড 1 মোল, 17 গ্রাম অ্যামোনিয়া আরেক মোল, 18 গ্রাম পানি 1 মোল, তারপরে 16 গ্রাম মিথেন 1 মোল, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড 1 মোল। তাহলে এক একটা পদার্থের 1 মোল কিন্তু ভিন্ন ভিন্ন। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো প্লিজ। আমরা ক্লিয়ার না হলে আমার একটু মনের মধ্যে একটা খটকা থেকে যায় যে আসলে সাউন্ড ক্লিয়ার কিনা, দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো খুব সম্পর্কে আমার খুব পরিষ্কার ধারণা রাখা আমার জন্য আমার খুব স্যাটিসফ্যাকশন, এটা মানে মনে স্যাটিসফ্যাকশন। তোমরা একটু থাকো। তাহলে এই বিষয়গুলোতে আমরা যদি তোমাদেরকে প্রশ্ন করি মূলার আয়তন জিনিসটা কি, তাহলে মূলার আয়তন ধরো সালফিউরিক অ্যাসিডটা, সেটার 1 মোল হচ্ছে 98 গ্রাম। এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় যদি রাখা হয় তাহলে এসটিপিতে বা যে কোনো অবস্থায় গ্যাসের মধ্যে যে আয়তনটা দখল করে সেটাকেই বলা হয় মূলার আয়তন। আমরা সেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার চাপে এই মানটা সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ধারণা আছে। সেটা কত? 22.4 লিটার। তার মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে যদি গ্যাসীয় অবস্থায় রাখা যায় তাহলে সেটা এসটিপিতে আর 22.4 লিটার আর এসএটিপিতে 24.789 লিটার আয়তন দখল করবে। তার মানে মূলার আয়তনটা হচ্ছে এক মূল পদার্থের গ্যাসীয় অবস্থায় যে আয়তন দখল করে সেটাকে আমরা মূলার আয়তন বলবো। তাহলে মূলার আয়তন কি? মূলার আয়তনটা হচ্ছে এক মূল পদার্থের আয়তন। সেটা কোন অবস্থায়? অবশ্যই গ্যাসীয় অবস্থায়। তাহলে এক মূল পদার্থের গ্যাসীয় অবস্থায় যে আয়তন দখল করে সেটাকেই বলা হয় মূলার আয়তন। আমার সাথে থাকো, আমরা ক্লাসটাকে টার্ন করে নিব। আমরা অনলাইন ছাড়া এখন আর কোনো গতি নাই। আসলে লকডাউন সরকার বন্ধ করে দিলেও আমরা লকডাউন নিজেদেরকে করে রাখতে হবে, কারণ জীবনটা আমার। তুমি যদি আক্রান্ত হও তুমি একটা শঙ্কা, আর যদি তুমি সেফ থাকো তোমার পরিবারের জন্য তুমি তোমার পৃথিবী। এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। সচেতনতা কেউ কাউকে জোর করে করতে পারে না, নিজের সচেতনতা তৈরি করো। আমাদের মধ্যে এখন কিন্তু কমিউনিটি ট্রান্সক্রিপশনটা এত পর্যায়ে চলে যাবে করোনার, সেটা কিন্তু দিনে ইতালি বা ওই ফ্রান্সের মতো হয়ে যাবে। তো ভয় না পায় তোমরা নিজেরা নিজেদেরকে একটু সেফ রাখো, নিজে বাঁচো, তাহলেই তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে। আসলে কথাগুলা না বলতে চাইলেও বলে আসে পড়ে পরিস্থিতির কারণে। তাহলে আসো, এখানে 18 গ্রাম পানির আয়তন তাহলে কত হবে? 18 গ্রাম পানির আয়তন হবে 22.4 লিটার এসটিপিতে। কেন? তাহলে 18 গ্রাম পানি যে 1 মোল, তার মানে মূলার আয়তনের সংজ্ঞাটা কি? মূলার আয়তনের সংজ্ঞাটা হচ্ছে এক মূল পদার্থ গ্যাসীয় অবস্থায় যে আয়তন দখল করে তাহলে তাকেই ওই গ্যাস পদার্থের মূলার আয়তন বলে। তাহলে মূলার আয়তন হচ্ছে এক মূল পদার্থের গ্যাসীয় অবস্থায় আয়তন। এখন এই ক্ষেত্রে অনেকেরই একটা খটকা বা মনের মধ্যে প্রশ্ন থাকে, যেমনটা আমার যখন আমি 9, 10 বা ইন্টারমিডিয়েটে এইগুলো পড়ছিলাম, আমারও কেন জানি এইগুলা কাল্পনিক মনে হইতো, যে আসলে কি সত্য ঘটনা? স্যার কি পড়াইতেছে এগুলো সত্য? এগুলো কেন সত্য? সত্য না কেন এটা আগে বুঝে নেই, এটা কেন মনে হইতো এটা আগে বুঝে নেই। ধরো আমরা এখানে একটু লক্ষ্য করো, 18 গ্রাম পানি, আমরা যদি একটা বোতলের মধ্যে 1 লিটার পানি নেই, সাপোজ 1 লিটার পানি নেই, তাহলে এই 1 লিটার পানির আয়তন কত হবে? 1 কেজি। তার মানে কত গ্রাম? 1000 গ্রাম। একটু চিন্তা করো, তোমার চিন্তাটা আমি সহজ করে দিতেছি। এরকম 1 লিটার পানির ভর কত? 1000 গ্রাম। আর এখানে এই 18 গ্রাম মানে 1 মোল, 1 মোলের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 22.4 লিটার পানির ভর কি কখনো 18 গ্রাম হবে? হওয়ার কথা তো 22,400 লিটার গ্রাম, 22,400 গ্রাম হওয়ার কথা। তাহলে স্যার এটা কিভাবে হলো? মাথার মধ্যে একটা চিন্তা আসতে পারে যে 22.4 লিটার গ্যাসের ভরটা 18 গ্রাম কেমনে হয়? এতটা গ্যাস 18 গ্রাম হয় কিভাবে? একটু লক্ষ্য করো, ওই যে পরিষ্কার ধারণাটা তোমাকে বলছিলাম যে এখানে 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে এখানে এই 18 গ্রামে 22.4 লিটার হবো কেন? এত তো হওয়ার কথা না, তাহলে তো অনেক বেশি হওয়ার কথা। আসলে এই 18 গ্রাম পানিকে আমরা লিকুইড হিসেবে চিন্তা করি নাই, চিন্তা করছি কিভাবে? 18 গ্রাম পানিটা যখন আমরা ওই একদম গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় থাকে অণুগুলা, তখন তো এই একটার সাথে আরেকটা থাকে না, তরল অবস্থায় থাকে না, গ্যাস থাকে যখন তখন বিচ্ছিন্ন অবস্থা থাকে। আর আমরা যে বিচ্ছিন্ন আয়তনটাতে থাকে সেটাকেই আমরা বলি মূলার আয়তন। এই জন্য আমরা কিন্তু এই 18 গ্রাম আর এই গ্রামের সাথে পেস লাগাবো না, এইটাকে চিন্তা করতে হবে। মূলার আয়তনটা সবসময় হিসাব করতে হয়
গ্যাসীয় অবস্থায়। তাহলে আমরা এখানে দুইটা বিষয় একটু পরিষ্কার। তাহলে আমরা আসলেই পরিষ্কার কিনা তোমরা একটু আমাকে শেয়ার করো যে আসলে পরিষ্কার হয়েছে কিনা বিষয়গুলা। একটু শুধু একটা কমেন্টে রাইট অর রং। জি স্যার, হ্যাঁ এটা বিষয়গুলা এগুলা স্যার কথা ক্লিয়ার না, ব্যাপার রিপিট হইতেছে। আচ্ছা, সবার কি এটা হইতেছে? সবার কি এটা হইতেছে ক্লিয়ার সব? একটু জানাও প্লিজ। আমার মোবাইল নাই, অন্যের মোবাইলে দিয়ে ক্লাস করি, এটাই তো বাস্তবতা। আসলে কি তোমরা অনেকেই বলতেছো যে তোমাদের মোবাইল নাই, আর্থিক সমস্যা। হ্যাঁ অবশ্যই আর্থিক সমস্যা, এটা বাঙালির 50% বাঙালির সমস্যা। এটা তোমার একার সমস্যা না, এটা হতেই পারে। এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটু ডাইনামিক হও। তোমরা দরকার হলে একটা ল্যাপটপে তোমাদের কাছাকাছি সময়ে যদি কাছাকাছিতে ল্যাপটপ বা মোবাইল যদি থাকে, ভালো মোবাইল থাকে, গার্ডিয়ানের অবশ্যই আছে। বাংলাদেশে এখন প্রত্যেকটা ফ্যামিলিতে একজন না একজনের স্মার্টফোন আছে, এটা একটা জরিপেই বলা হয়েছে। তাহলে তোমরা কি করতে পারো, একজনের আরেকজনে শেয়ার করতে পারো, একসাথে বসে কমেন্ট করতে পারো, দেখতে পারো। এগুলো আসলে তোমাদের এই সীমাবদ্ধতাগুলারে হতাশ হয়ে গেলে চলবে না। আমাদের যেটা করতে হবে সেটা হলো একটু উপায় বের করতে হবে। কিভাবে উপায়টা বের করা যায়? হ্যাঁ, আমরা একজন আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়া নিষেধ, কিন্তু একজন আরেকজন সুস্থ মানুষের সাথে সংস্পর্শে যাওয়া যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না, এরকম না। আমরা সেই সামাজিক দূরত্ব রাখেই কাজটা করতে পারি। আমরা উপায় বের করি, আমরা চিন্তিত না হয়ে একটু নিজে নিজে উপায় বের করি, যে কোনোভাবে সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমরা আসো, আরেকটা কথা তোমাদের জানা আছে এই বিষয়টা, অ্যাভোগাড্রোর সংখ্যা বা মূল পদার্থের অণুর সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে 18 গ্রাম পানি মানে 1 মোল পানি। তাহলে এই পানির মধ্যে অণুর সংখ্যাটা গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট থাকে। ধরো 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা নির্দিষ্ট, সেটা কত? সেই সংখ্যাটা হিসাব করে দেখা গেছে 6.023 × 10⁻23। এই সংখ্যাটাকেই বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় 1 মোল পদার্থের মধ্যে যে পরিমাণ অণু বিদ্যমান থাকে সেই অণুটাকেই কি বলা হয়? অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। সেই সংখ্যার মান কত আমরা এটা সম্পর্কে আর বিস্তারিত বলতে চাই না, তোমরা এটা জানো। 6.023 × 10⁻23 এটাকেই অ্যাভোগাড্রোর সংখ্যা বলে। তাহলে আমরা এই 3টা ধারণা পরিষ্কার। এখন স্যার আমরা আসল ব্যাপারে চলে যাব। এই ধারণাগুলো তোমাদের আগে থেকেই পরিষ্কার ছিল, তাহলে এখন তোমাকে শুধু ডাইনামিক ভাবে এই বিষয়গুলো একটু ভিন্নভাবে উপস্থাপন করা। তোমাকে কি যে ওই যে বললাম যে এটা একটা বিশাল ব্যাপার, যে রাসায়নিক গণনা বিষয়ক অঙ্ক যত যাবে, এটা তুমি অলরেডি ওই পরিবেশ রসায়নে তোমরা পড়ে আসছো। তাহলে কেন এটার ব্যবহার, মূলের ব্যবহারটা একেবারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সব কিছুতেই এই মূলের ব্যবহার আছে কেন? এটার কারণটা দেখো। তো আমরা মূলকে একটু যদি তোমাকে একটু একটা ভিন্ন টাইপের অঙ্ক বলি, যে এরকম তোমাকে যদি প্রশ্ন করি 40 গ্রাম পানিতে কত মোল পানি? 40 গ্রাম পানিতে কত মোল পানি? কত মোল পানি? এটা কিন্তু কমেন্ট করতে পারো তোমরা। হ্যাঁ, প্রত্যেকেই এটা বের করতে পারবা। পানি আমরা যেটা 9, 10-এ করছি বা আমরা আমাদের বইগুলোতে ঐকিক নিয়মে আছে। কিভাবে আছে? তাহলে আমরা জানি পানির 1 মোল, H2O এর 1 মোল। 1 মোল হচ্ছে কত গ্রাম? মোলার ভর আমরা লিখতে পারবো এখানে 18 গ্রাম আমরা জানি। তারপর ঐকিক নিয়মে করব 18 গ্রাম পানিতে পানি সমান সমতুল কত? 1 মোল। তাহলে 40 গ্রাম কত হবে? 40 গ্রাম টিং 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 কত হবে? ওই যে 40 / 18, তার মানে যা মান আসবে তত মোল। তাহলে আমরা বের করে ফেললাম। দেখো এই ক্ষেত্রে আমরা এইভাবে যদি না করি, আরো সহজভাবে করি, এখানে নিলাম গৃহীত ভর আর এখানে নিলাম মোলার ভর, নট আণবিক ভর, এখানে মোলার ভর নিলাম। তাহলে তো আমরা একবারেই হয়ে যায়। তাহলে আমরা মোল সম্পর্কিত একটা ধারণা যদি নিই, তাহলে মোল মানে কি? মোল মানে হচ্ছে মোল ইকুয়াল টু, মোলটা আমরা n দ্বারা প্রকাশ করি, স্মল n, n ইকুয়াল টু উপরে হচ্ছে গৃহীত ভর। তাহলে গৃহীত ভর ডিভাইডেড বাই মোলার ভর, এই নট আণবিক ভর, মোলার ভর। এটা আসলে গৃহীত ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? W দ্বারা। আর মোলার ভরকে কি দ্বারা? ক্যাপিটাল M। তার মানে n ইকুয়াল টু লিখতে পারি W/m। দেখো তোমার কাজটা খুব সহজ হয়ে যেত। এই এত চিন্তা না করে গৃহীত ভরটা কত গ্রাম নিছি? 40 গ্রাম। তাহলে 40 গ্রাম ডিভাইডেড বাই মোলার ভর, পানির মোলার ভর কত? 18। তাহলেই তোমার এই অঙ্ক হয়ে যেত। তাহলে এই ঐকিক নিয়ম করা যেত না। তাহলে আমরা এইটা না, শুধু আমরা আবার একটু আগের উদাহরণগুলাই ব্যবহার করি। সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সমতুল 1 মোল সমতুল কত? 1 মোল। 1 মোল সমতুল তোমাকে যদি প্রশ্ন করি 1 মোল সমতুল কত? 98 গ্রাম। এই 98 গ্রাম আবার মোলার আয়তন কত? মোলার আয়তন STP তে কত? সেটা
এসটিপিতে হচ্ছে 22.4 লিটার আমরা জানি। তারপরে এটাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যাতে এত 98 গ্রামে 1 মোল, 1 মোলের মধ্যে অণু থাকে কয়টা? 6.023 × 10⁻23। তার মানে কেউ যদি 6.023 × 10⁻23টা অণুর কথা বলে তাহলে বুঝবা যে 1 মোলের কথা বলা হয়েছে। যদি কেউ 22.4 লিটার আয়তনের কথা বলে তাহলেও বুঝবা যে সেটা 1 মোলের কথা বলা হয়েছে। যদি বলে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের কথা, সেটাও কিন্তু ওই তোমাকে বলা হয়েছে যে এ পর্যন্ত 98 গ্রাম পর্যন্ত। আমরা একটু দেখে সবাই ঠিকঠাক আসো কিনা, একটু আবার সাড়া দাও প্লিজ, আসো কিনা সবাই একটু সাড়া দাও। সব ঠিক আছে জি স্যার, আমার মোবাইল, হ্যাঁ ঠিক আছে, ওকে। এই ক্ষেত্রে একজনে নীলাভ সৌরভ, গুড, তুমি আগে থেকেই কাজগুলো করে ফেলছো, আমাকে মানটা জানাইছো, ধন্যবাদ। হ্যাঁ, এরকম আমরা একটু অংশগ্রহণ করতে হবে, যেহেতু আমাদের ক্লাসরুমটাকে বড় করতে হবে। এখানে ফাইজলামু নিলে হবে না, আমার উপকার আমাকেই করতে হবে, কেউ আমাকে করে দেবে না। এই ক্ষেত্রে একটু মাথায় রাখো, একটু মানগুলা তোমরা নিজেরা একটু অ্যালার্ট থাকবা, করে ফেলবা, তাহলেই আমরা বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আসো। তাহলে এরপরে বিষয়টা আসো একটু দেখি। এখানে এটা যদি পানি নিতাম সেম, তাহলে পানির 1 মোল কত? 1 মোল। পানির 1 মোল কত? 18 গ্রাম। আর এখানে কত হতো? আয়তন কত হতো? সেম 22.4 লিটার। আর এখানে অনুসংখ্যাও সেম 6.023 × 10⁻23। তার মানে যাই অণু নেই না কেন এই তিনটা ভার্সনে আমরা প্রকাশ করতে পারি। তার মানে এইটার সূত্রটা n সমান আরেকটা ধারণা লিখতে পারি। n সমান কি লিখতে পারি? এখানে যদি তোমাকে কেউ আরেকটা অঙ্ক দিলাম, ধরো 11 লিটার পানিতে কত মোল পানি? 11 লিটার পানিতে কত মোল পানি? তাহলে এটা কিভাবে করব? এখানে আয়তন দেওয়া, তাহলে এখন কি ভর দিয়ে ভাগ করব? অবশ্যই না, ওই 22.4 লিটার দিয়ে ভাগ করব। তাহলে 11 ভাগ 22.4 লিটার, তাহলে যা হবে এত মোল। তার মানে এখানে আমরা গৃহীত আয়তন বাই কি ওই মোলার আয়তন অর্থাৎ 22.4 লিটারকে যদি ভাগ করি তাহলেও মোল বের হয়ে যায়। তাহলে n এর মানটা বের করা যায় W/m থেকে, আবার বের করা যায় V বাই কত? 22.4 লিটার বা মোলার আয়তন থেকে। আবার যদি কেউ বলতো যে 5 × 10⁻20 এতটি অণুর মূল সংখ্যা কত? তাহলে অণু দেওয়া, এই ক্ষেত্রে অণু দেওয়া, তাহলে মূল সংখ্যা বের করবো কিভাবে? এই অণুর সংখ্যাটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করব। তার মানে এইখানে আরেকটা রাশি পাওয়া যায় n/Na, n নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়েও কি করা যায়? ওই সংখ্যাটা বের করা যায়। তাহলে পরিষ্কার দেখো, আরেকটা বিষয়, আমরা একটা সমীকরণ থেকে কতগুলা সমীকরণ বের করে ফেললাম যে n = W/m, n = V, মানে আয়তন যেটা দেওয়া থাকবে V বাই মোলার আয়তন, আবার যে অণুর সংখ্যা দেওয়া থাকবে যেটা, সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করবো সেটা। আবার আরেকটা বিষয় আমরা পড়ে আসছি পরিবেশ রসায়নের মধ্যে, PV = nRT, সেখানেও ছিল PV = nRT, সেখানে n = কি ছিল? PV/RT। তার মানে এখান থেকেও আমরা একটা রাশি বের করতে পারবো PV বাই কত? RT। তার মানে একটা ডাইনামিক সূত্র তুমি একেবারেই তুমি নিজের এতে রাখবা, ঐকিক নিয়ম কোনো প্রয়োজনই হবে না। আসলে ইন্টারমিডিয়েটটা এত বেশি তোমাদের কন্টেন্ট, যদি তুমি ডাইনামিক ভাবে রাখতে পারো তোমার জীবনে অনেক কিছু কাজে লাগবে। 36 সেকেন্ডের মধ্যে বুয়েটের প্রশ্ন আনসার করতে হবে, এরপরে তুমি পারলেও কোনো লাভ নাই। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এইখানে এই সূত্রটা একেবারেই স্বয়ংসম্পূর্ণভাবে যদি লিখি যে এই সম্পর্কগুলো কি দাঁড়াইতেছে, একটু লক্ষ্য করো, মোলার আয়তনটা কি পাইতেছি, মোল সংখ্যাটা কি। আমরা কিন্তু এই অধ্যায়ে অঙ্ক, প্রত্যেকটা টপিকের কথায় কথায় অঙ্ক করব, তাহলে এগুলো লাগবেই। তাহলে n = কি দাঁড়াইতেছে? n = W/m। তারপরে W/m এর পর সাথে আমরা কি বসাইতে পারি? যে আয়তন বাই মোলার আয়তন, অর্থাৎ 22.4 লিটার এসটিপিতে, অবশ্যই আমি আবার কোড করতেছি ব্যাপারটা এসটিপিতে। তারপরে এখানে হচ্ছে n/Na, অর্থাৎ কি গৃহীত অণুর সংখ্যা বাই মোলার অ্যাভোগাড্রো সংখ্যা। আবার লিখতে পারি PV/RT। তাহলে এই যে একটা সমীকরণ দাঁড় করাইলাম, এই সমীকরণটা দিয়েই কিন্তু আমরা আজকেই অঙ্ক দেখব, সাথে থাকবা আশা করি। আজকেই আমরা অঙ্কগুলা দেখব, অঙ্কগুলা দেখার পরে আমরা এই কাজগুলা করব। এখন তার আগে আমি আর একটু বিষয় পরিষ্কার করতে চাই, আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই কি, তোমার ওই যে আমরা আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই কি, তোমাদের যেটা বিষয় পরিষ্কার করতে চাই সেটা হলো এই যে PVT, অর্থাৎ চাপ, তাপমাত্রা, আয়তন, এই তিনটার একক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে চাই। তাহলে এই একক সম্পর্কে যদি তুমি ধারণা না পাও, তাহলে একক সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না পাও, তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। অঙ্ক করতে গেলে কি হয়ে যাবে? দেখা যাবে যে তোমার ওই বিষয়গুলো তোমার পরিষ্কার না।
তো আমরা এইখানে একটা ছোট চার্ট করে একটা শুধু এই তিনটা বিষয়ের একক সম্পর্কে ধারণা দিই। তাহলে এককগুলা একটু আমরা অনেকে আমার স্টুডেন্ট যারা আছো তারা হয়তো এই এককের হিসাব নিকাশগুলো আগেই আমরা শিখাই নিছি, কারণ অঙ্ক করার সময় এগুলো লাগবে। তাহলে পি আর বি আর হচ্ছে টি, পিবিটি অর্থাৎ প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এইগুলার একক আমাদের ইন্টারমিডিয়েট বই নিয়ে আমরা গবেষণা করি, অন্যগুলা পরবর্তীতে সুযোগ পাবো। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করো চাপের একক। চাপের একক কি কি আছে? তো চাপের একক সম্পর্কে যদি আমরা জানি, চাপের একক আছে প্রথমেই চাপের একক আছে তোমার সবচেয়ে বেশি যেটা আছে তোমার মিলিমিটার পারদ, মিলিমিটার পারদ। তারপরে আছে তোমার সেন্টিমিটার পারদ, তারপরে আছে অ্যাটমসফিয়ার, তারপরে আছে প্যাসকেল, তারপরে আছে কিলো প্যাসকেল। আমরা বেশি সময় নিব না, 1 মিনিট শুধু এককের হিসাব নিকাশটা জানবো। তাহলে এখান থেকে এটা, তারপরে এখানে আয়তনের একক তোমাদের এখানে সবচেয়ে বেশি দুইটা, সেটা হলো একটা হলো মিলিলিটার বা সেন্টিমিটার কিউব। মিলিলিটার যা তা কিন্তু সেন্টিমিটার কিউব একই জিনিস। তারপরে লিটার, লিটার আর ডেসিমিটার কিউব কিন্তু একই জিনিস। আরেকটা আছে মিটার কিউব। আর তাপমাত্রার একক আছে 3টা। কি কি আছে? ডিগ্রি সেলসিয়াস, তারপরে ফারেনহাইট, তারপরে কেলভিন, আর আছে ফারেনহাইট। এই যে 3টা আমরা লিখলাম, এইভাবেই কিন্তু আমরা আসলে বিষয়গুলা কনভার্ট করতে পারি। তাহলে আমার জানতে হবে একটা থেকে আরেকটার কনভার্সন কি, আর আমরা চেষ্টা করব 2টা প্যাটার্নে অঙ্কগুলা করা। যেমন যে স্যার চাপের একক যদি অ্যাটমসফিয়ারে থাকে তখন আয়তনের একক রাখবো লিটারে, আর তাপমাত্রার একক রাখবো কেলভিনে, এটা মাথায় রাখতে হবে। আর যদি চাপের একক প্যাসকেলে না থাকে তাহলে প্যাসকেলে নিয়ে নিতে পারি, প্যাসকেলে থাকে তাহলে সেটা আয়তনের একক মিটার কিউবে রাখবো, আর তাপমাত্রার একক অলওয়েজ কেলভিনে রাখবো। তাহলে আমি এত পেস না দিয়ে 2টা বিষয় রাখি। আমরা চাপের একক সবসময় যদি কোনটায় কোনটা রাখবো, অন্য রাশিগুলা ধরো চাপ আছে অ্যাটমসফিয়ারে, তাহলে আয়তন যদি মিলিলিটারে থাকে তাহলে তোমার অঙ্ক নাও হতে পারে, এই জন্য তুমি লিটারে নিয়ে নিবা, তাহলে তোমার আর রিস্ক থাকে না। তাপমাত্রা অলওয়েজ কেলভিনে নিবা। আর চাপ যদি প্রেসারে থাকে ইয়াতে ওই যে প্যাসকেলে থাকে তাহলে এটা মিটার কিউবে নেবা, আর এটা করবা তুমি কি কেলভিনে। এইভাবেই তোমরা কিন্তু ক্লাসরুমটা মানে ক্লাসটা করতে পারো। আর এই ক্ষেত্রে স্যার কনভার্সনটা আমি তোমাদেরকে একটু হেল্প করি। দেখো এই ক্ষেত্রে যদি আমরা চাপের এককের চাপটাকে আমরা দেখাইতে চাই, চাপের হিসাব বিকাশটা দেখাতে চাই, অ্যাটমসফিয়ারের সাথে সকলের সম্পর্ক জানা থাকলেই তুমি পারবা। তাহলে 1 অ্যাটমসফিয়ার সমান কত মিলিমিটার পারদ? 760। এগুলো কিন্তু জানো তোমরা, 760 মিলিমিটার পারদ। আর যদি সেন্টিমিটারের পারদের কথা বলি 76 সেন্টিমিটার পারদ। তারপরে যদি তোমাকে বলি ওই প্যাসকেলের কথা 101.325 প্যাসকেল, তাহলে কিলো প্যাসকেলে হলে 101.325 কিলো প্যাসকেল। আমি আর বিস্তারিত জানলাম না এই বিষয়টা। তার মানে অ্যাটমসফিয়ারে নিয়ে গিয়ে তারপরে অন্য কিছুতে রূপান্তর করাটাই তোমাদের জন্য বেটার। তাহলে এই ক্ষেত্রে অ্যাটমসফিয়ার থেকে অন্য এককগুলোতে রূপান্তর তোমরা দেখো, যদি না পারো তাহলে আমরা করব। আর এখানে যদি আমরা বলি সবচেয়ে বড় একক কিন্তু চাপের অ্যাটমসফিয়ার, তাহলে তোমাকে একটা যদি অঙ্ক দেই, তোমরা একটু এর ফাঁকে ফাঁকে শুনতে শুনতে একটু করে ফেলো তো, দেখি তোমরা এটা পারো কিনা। আমাকে একটু জানাও, আমি একটু পরে তোমাদের কমেন্ট দেখবো। সেটা হলো এরকম, যদি তোমাকে 700 মিলিমিটার পারদ চাপকে প্যাসকেলে নিতে বলি তাহলে কিভাবে করবা? এতকে প্যাসকেলে রূপান্তর করো, পিএতে রূপান্তর করো। একটু শিক্ষার্থীরা প্লিজ এটা করতে থাকো, আশা করতেছি এটা করতে পারবা। এটা করো, আমি অন্য এককগুলা একটু আলোচনা করি। তাহলে এখানে সবচেয়ে বড় একক হচ্ছে কোনটা? এই যে মিটার কিউব। প্রত্যেকটার ব্যবধান 10। আমরা জানি কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, 10 ব্যবধান, কিন্তু 10-এর কিউব কিন্তু আয়তন দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে এখানে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে 10 কিউব মানে 1000। তার মানে কেউ যদি মিলিলিটার থেকে লিটারে নিতে চাও 1000 দিয়ে ভাগ করতে হবে, আবার লিটার থেকে বা ডেসিমিটার কিউব থেকে যদি মিটার কিউবে নিতে চাও তাহলে কি হবে? আরো 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার মিলিলিটার থেকে যদি মিটার কিউবে নিতে চাও 10⁶ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই কাজটা মনে রাখবা। আবার উল্টাটা করতে হলে গুণ করতে হবে, বড়তে নিলে ভাগ আর বড় থেকে ছোটতে নিলে গুণ, এই বিষয়টা পারবা। আর আমরা এই সেলসিয়াস তাপমাত্রার এটা আমরা জানি যে সেলসিয়াস আর কেলভিনের 273 ব্যবধান। তাহলে C/5 F-32/9 K - 273/5
5। এটা থেকে আমরা কি করতে পারি, কাজটা করতে পারি। তাহলে আমরা একক সম্পর্কে পরিষ্কার ধারণা দিয়ে নিলাম। তোমরা আশা করি উত্তরটা করে ফেলছো অলরেডি। আমরা একটু মিলিয়ে নেই যে কার কার উত্তর হয়েছে এটা। তাহলে এখানে কি করতে হবে, 700, এখানে 700 আছে, তাহলে 700টাকে আগে কি করব আমরা, 700 মিলিমিটার পারদচাপকে আগে অ্যাটমসফিয়ারে নিব। তাহলে আমরা জানি 760 ব্যবধান, এই যে 1 অ্যাটমসফিয়ার সমান 760, অ্যাটমসফিয়ারে নিব। তাহলে অ্যাটমসফিয়ারে নিলে যে মানটা আসবে সেটাকে আবার প্যাসকেলে নিব, তারপরে বড় ছোটতে নিব, তার মানে 101325 দিয়ে গুণ করলেই প্যাসকেলে চলে যাবে। এভাবেই আমরা কনভার্সনগুলো করতে পারবো। আশা করি এই কনভার্সনগুলো তোমরা পারবা। একটু লক্ষ্য করো যে দেখি কে কে হয়েছে, এই বিষয়গুলো পরিষ্কার কিনা। আমরা এই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমরা শেষের দিকে কেউ তোমরা একটু জানাও যে এখানে এই মানটা কত হলো, যে 760 ডিভাইডেড বাই 760 হলে কত হয় সেটা দিয়ে এটা গুণ করো। আমরা পরবর্তী আলোচনায় যাব। তাহলে আমরা মোল, মোলার আয়তন, এই মোল সম্পর্কে সকল ধারণা হয়ে গেল। এখন আসো আমরা কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে তোমাদের ধারণা দেই। তাহলে কিছু গাণিতিক সমস্যা সম্পর্কে আজকে যেহেতু আমার সময় আছে, আর একটু সময় তোমাদেরকে নিব 10 মিনিটের মতো। তাহলে আমরা একটু কয়েকটা গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করি। তাহলে গাণিতিক সমস্যাগুলো একটু দেখি। আমি আগে থেকেই তোমাদেরকে একটু লিখে নিছি যাতে সময়টা একটু সাশ্রয় হয়, তোমাদের একটু করি। তাহলে প্রথম সমস্যাটা, এটা ইজিলি তোমরা করতে পারবা। এটা আমি অলরেডি করায় ফেলছি বলতে পারো। কিরকম করায় ফেলছি, 80 গ্রাম পানিতে কত মোল পানি, তাহলে এনে গৃহীত ভর কত, 80, আর মোলার ভর কত, পানির মোলার ভর 18, তাহলে হয়ে যাবে 80 গ্রাম পানিতে কত মোল পানি। আর মূল সংখ্যা বের করলে, ওই যে বললাম মূল সংখ্যা একটা বিশাল বিষয়, মূল সংখ্যা বের করলে তুমি অনুসংখ্যা পরমাণু সংখ্যা খুব সহজেই বের করতে পারবা। সেটা একটু লক্ষ্য করো। আমার রিফ্রেশ হইতেছে না কেন, আমাদের এখন আসো, এটা এটা অনেকেই করছো মনে হয়, করে ফেলছো, আমরা একটু পরে দেখে নিব। আমি ক্লাস শেষে, এখন আসলে ক্লাসের মাঝখানে দেখলে তোমাদের অসুবিধা হয়, আমি পরে দেখবো, তোমরা একটু কমেন্ট করে জানাও। এখন 80 গ্রাম পানি, তাহলে এখানে পানির ভর দেওয়া আছে কত গ্রাম, আমি 1 নাম্বারটা করছি, 1 নাম্বারটা প্লিজ একটু মনোযোগ। 1 নাম্বারটা 80 গ্রাম পানিতে হচ্ছে 1 মোল পানি, তাহলে 80 গ্রাম পানিতে হচ্ছে 1 মোল পানি। তাহলে এই 80 গ্রাম পানিতে কত মোল পানি এটা বের করব। তাহলে আমরা জানি যে N ইকুয়াল টু W ডিভাইডেড বাই M। আমরা এটা লিখে নিব পাশে, কোনটা কি, এখানে গৃহীত ভর আছে 80 আর ডিভাইডেড বাই M এর মান হচ্ছে পানির মোলার ভর, তাহলে কত, 18। তাহলে এটা কত হয়, আমরা সেই মোলটা বের করে ফেলবো, কত মোল বের হইলো। তারপরে অণু সংখ্যা যদি বের করি, অণু সংখ্যা জানি 1 মোলে অণু থাকে কত, 6.023 × 10⁻23। তাহলে অণু সংখ্যা কত হবে, যে মোলটা বের হবে N × Na। তারপরে এখানে n এর মান হচ্ছে যে মোলটা বের হবে ইনটু n এর মানটা কত, n এর মানটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 × 10⁻23। এখানে অণু সংখ্যা বের করতে পারবো। এখন আসো পরমাণুর সংখ্যা বিষয়টা। তাহলে H2O, পানির অণুকে যদি চিন্তা করি, পানির অণুতে 3টা পরমাণু আছে, 2টা হাইড্রোজেন আর 1টা অক্সিজেন। তাহলে মোট পরমাণু আছে কয়টা, 3টা। এক অণুতে পরমাণু আছে 3টা। আর যদি হাইড্রোজেন পরমাণুর কথা বলি 2টা, অক্সিজেন পরমাণুর সংখ্যা বলি তাহলে 1টা, এরকম করে। তাহলে পরমাণুর সংখ্যা যদি তোমাকে বের করতে বলে, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে, তাহলে পরমাণুর সংখ্যা হবে, এখানে যে অণুর সংখ্যা বের হবে, অণুর সংখ্যা, অণু ইনটু কত, 3। কারণ কি, পানির এক অণুতে 3 মোল থাকে। যদি হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বলতো, এই ক্ষেত্রে কিন্তু তোমরা কি করতে পারতা, 2 মোল হিসাব করতে পারতা। আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। আমি এই বিষয়টা সম্পর্কে আর পেশাল নিতে চাইতেছি না, এটা তোমরা এমনিতেই পারবা। এখন আসো পরের অঙ্কটা একটু লক্ষ্য করো। আমরা পরের অঙ্কটা, এগুলা আমরা কিন্তু এইগুলা একেবারে প্রাথমিক আলোচনা। অনেকেই হাসি ঠাট্টা করতে পারো, স্যার এগুলো তো জানি। হ্যাঁ জানো তো বুঝলাম, কিন্তু পরবর্তী ক্লাসেই দেখা যাবে যে এগুলা কেমন জানো, কারণ এগুলা ডিপলি অনেক কিছু ব্যাপার নতুনভাবে অ্যাড হবে হয়তো, সেই বিষয়গুলো একটু একটু করে জানার চেষ্টা করো। তাহলে এখন আসো, এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
740 মিলিমিটার পারদচাপে 1 ডেসিমিটার কিউব সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা হিসাব করো। দেখো এই ক্ষেত্রে তাপমাত্রা, চাপ এবং আয়তন দেওয়া আছে, তাহলে তোমার কি করতে হবে? অণুর সংখ্যা হিসাব করতে হবে। আমি আগেই বললাম অণুর সংখ্যা বের করা সহজ বুদ্ধিটা হচ্ছে আগে তোমাকে কি করতে হবে? ওই মূল সংখ্যাটা বের করে ফেলতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি ওই চাপ আয়তনের সাথে সম্পর্কিত সমীকরণ এইগুলোর দরকার নাই, যে আমি একটা কমন ফর্মুলা তোমাকে দিয়ে দিলাম, এই কমন ফর্মুলাই তোমাকে আগায় নিয়ে যাবে। কিভাবে সেটা একটু লক্ষ্য করো। এখানে n ইকুয়াল টু বসাবো কোনটা? পিবি বাই কত? আর টি। তাহলে এখানে কি কি দেওয়া আছে? চাপ কিসে দেওয়া আছে? চাপ দেওয়া আছে 440 মিলিমিটার পারদ। আমি আগেই বলছিলাম এটাকে মিলিমিটার পারদে না রাখে ওই দুইটা কনভার্সনে এটা রাখলে হবে না, এটা বলবো না, করা যাবে, কিন্তু আমি যদি প্যাসে পড়ে যাই তাহলে আমার অঙ্কটা ভুল হয়ে যেতে পারে, আমার সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমি করতে পারবো না। তাহলে এটাকে অ্যাটমসফিয়ারে নেই, তাহলে অ্যাটমসফিয়ারে নিলে কত দিয়ে ভাগ করতে হয়? 760 মিলিমিটার পরচাপ দিয়ে। তাহলে কত হবে? 0.97 অ্যাটমসফিয়ার। আমি কিন্তু সম্ভবত বললাম, তোমরা একটু যাচাই করো। তারপরে এখানে আয়তন ভি, তা আমরা লিটারে রাখবো। তাহলে আয়তন এখানে কত আছে? 1 ডেসিমিটার কিউব। আমরা বলছি যে ডেসিমিটার কিউব আর লিটার কিন্তু একই জিনিস, তার মানে এটা 1 লিটার, লিটারেই আছে, তাহলে গুড, তাহলে এটা আর কাজ করা লাগবে না। তাপমাত্রা কত ডিগ্রি? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 273 যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে ক্যালভিনে। তাহলে এটা হয়ে যাবে 300 ক্যালভিন। তাহলে আমরা এখানে আগে এন মূলটা বের করব, তাহলে এখানে মূল বের হয়ে যাবে এত মূল। খুবই ইজিলি। কত হলো তোমরা একটু জানাও কমেন্টে, পরে আমি দেখে নিব যে ঠিক আছে কিনা। তাহলে এখানে পরে অণুর সংখ্যা বের করতে গেলে আমাকে কি করতে হবে? অণুর সংখ্যা মানে হচ্ছে n ইন্টু এন এ। পরমাণু সংখ্যা হলে আবার আগের মতো করতাম, তাহলে এই মানটা তো আসেই, n এর মানও আমরা নির্দিষ্ট। তাহলে আমাদের এই অঙ্কটাও পরিষ্কার। আমার আশা করতেছি বিষয়গুলা খুব ইজিলি বুঝতেছো। আমরা নিয়মিত আগামী বৃহস্পতিবার হয়তো আবার এই ক্লাসগুলো নিব আমরা, এর পরবর্তী অংশগুলা। তোমরা একটু সাথে থাকলেই, একটা আলাদা খাতা তৈরি করলেই তুমি আশা করি যে বুঝতে পারবা। আর একটু না বুঝলে রিপিট করবা, বারবার দেখলেই বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। এরপরে আসো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে? এসটিপিতে 7 গ্রাম, এসটিপি মানে তো বুঝো তো, এসএটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বাইন্ড টেম্পারেচার এন্ড প্রেসার, অর্থাৎ তাপমাত্রার মানটা সেটা তোমার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইখানে এই এসএটিপিতে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হিসাব করো। তাহলে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হিসাব করব। তাহলে আমরা এখানে আগে তো মোলটা বের করে আয়তন বের করতে হবে। হ্যাঁ, তাহলে গ্রাম দেওয়া থাকলে মোল বের করে ফেলি। তাহলে n ইকুয়াল টু কত হবে? এখানে কত? ডব্লিউ বাই কত? এম। তাহলে ডব্লিউ এর মানটা কত? ডব্লিউ এর মান আছে এখানে 7 ডিভাইডেড বাই হাইড্রোজেনের মোলার ভর কত? H2, তার মানে 1 ইন্টু 2, তাহলে 2 গ্রাম, তাহলে 2, তাহলে এখানে হয়ে যাবে কত? 3.5 মোল। তাহলে নাইট্রোজেন এখানে আছে, হাইড্রোজেন এখানে আছে কত? 3.5 মোল। তাহলে এখন এটার কি বের করতে বলছে? মোলার আয়তন কত তাপমাত্রায়? এসটিপিতে না, এসএটিপিতে। তাহলে এসএটিপিতে এসএটিপিতে মোলার আয়তনের মান কত? মোলার আয়তনের মান কিন্তু 24.789, এখানে নট 22.4 লিটার, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখন এখান থেকে n ইকুয়াল টু কি বের করব? ভি বাই কত হবে? 24.789। তাহলে এখান থেকে ভি এর মানটা কত বের করে ফেলাও? n ইন্টু 24.789, যা আসবে এত লিটারই হবে ওই 3 নম্বর অঙ্কটা। আশা করি পরিষ্কারভাবে বুঝতে পারছো। অথবা তোমরা তোমাদের নিজেদের বই আছে, এই বইগুলা যদি একবার একটু তুমি প্র্যাকটিস করো, একবার একটু সামনে নিয়ে বসো, তাহলে আমার মনে হয় এই বিষয়গুলো তোমার আর এত পীড়া দিবে না। এখন আসো আরেকটা, এটা আমরা 19-এও করে আসছি। আজকের বিষয়গুলো একবারে সূচনার বিষয়, তো সূচনা, সরি এটা মুছে বললাম, আচ্ছা মুছে বললাম, তোমাদের মাথায় আসে আশা করি। তাহলে এখানে এই টোটাল বিষয়টা তোমরা এমনিতেই একটু লক্ষ্য করতে পারবা। একটু লক্ষ্য করো, এসটিপিতে এই অঙ্কটা, এসটিপিতে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ঘনত্ব হিসাব করো। তাহলে আমরা ঘনত্ব সমান জানি যে ঘনত্ব ডি ইকুয়াল টু একক আয়তনের ভর। তাহলে কি এখানে মোলার ভর এসটিপিতে হলে মোলার ভর ডিভাইডেড বাই আয়তন, এক লাইনে অঙ্কটা করার জন্য তুমি ঐকিক নিয়মেও করতে পারো, যে এইভাবে নাইট্রোজেনের 1 মোলের ভর হচ্ছে কত? 28। তাহলে 28 গ্রাম নাইট্রোজেনের ভর হচ্ছে
সরি 22.4 লিটার নাইট্রোজেন গ্যাসের আয়তন ভর হচ্ছে কত, 22.4 লিটার, একক ভর কত বের করতে পারো। কিন্তু এটা আরো সহজ। তাহলে মোলার ভর কত, এখানে মোলার ভর আমরা জানি যে 28 ডিভাইডেড বাই আয়তন, মোলার আয়তন। তাহলে মোলার আয়তনটা কত, সেটা মোলার আয়তনটা 22.4 লিটার। তাহলে এখানে যা আসবে তাই গ্রাম পার লিটার। তাহলে এইভাবে আমরা ঘনত্ব নির্ণয় করতে পারি। ঘনত্ব সমান হচ্ছে কি মোলার ভর বাই মোলার আয়তন, যদি এসটিপিতে হয়। আর যদি নির্দিষ্ট দেওয়া থাকে তাহলে সেটা আমরা ওই ভর হিসাব করে নিব। আমরা ফিজিক্সে দিয়ে পড়ছি, ইকুয়াল টু m/v, অর্থাৎ একক আয়তনের ভরকেই ঘনত্ব বলে। সেভাবেই আমরা কাজটা করি। আসলে টা ফিজিক্সে ব্যবহার করলে আমরা কেমিস্ট্রিতে ডি ব্যবহার করি, ডেনসিটি। তো এইভাবে আমরা একটু জানাই। তো আমি তো নাইট্রোজেনেরটা বের করলাম, তাহলে অক্সিজেনের ঘনত্ব কত হবে একটু তোমরা কমেন্ট করো। অক্সিজেনের ঘনত্ব কত হবে, একটু অক্সিজেনের ঘনত্বটা বের করো। তাহলে এরপরে আমরা আরেকটা বিষয়ে যাই। এটা খুব বেশি তোমাদের 9 10 কি ছিল মনে হয়, ছিল। তারপরেও এটা আমরা একটু করি। এখানে একটা আমরা জানি স্বাক্ষর, পেন্সিলের মধ্যে গ্রাফাইট থাকে। গ্রাফাইট মানে কার্বন। তাহলে এখানে একটা অঙ্ক, আমি ডাকটা আবার একটু মনোযোগ দিয়ে পড়ছি, তোমরাও একটু দেখো। 400টি স্বাক্ষর দিতে বা স্বাক্ষরে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। কয়টা স্বাক্ষর দিতে, 400টা স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম খরচ হয়, 30 মিলিগ্রাম খরচ হয় বা ক্ষয় হয় প্রতিটা স্বাক্ষরে। তাহলে কতটা অণু খরচ হয়, তাহলে আমার এটা বের করতে হবে। গ্রাফাইট পেন্সিল, তাহলে গ্রাফাইট পেন্সিলের মধ্যে, গ্রাফাইট মানে কার্বন থাকে, সেখানে 400টা স্বাক্ষর দিতে এই কার্বনটার কত মিলিগ্রাম খরচ হয়, 30 মিলিগ্রাম। তাহলে সেটা বের করে একটু লক্ষ্য করো দেখি। এই অঙ্কটা সলভ করি একটু আমরা, একটু দেখো। তাহলে এখানে 400টা গ্রাফাইট, তাহলে গ্রাফাইট মানে কি, গ্রাফাইট মানে কার্বন। এর মোলার ভর কত, মোলার ভর কিন্তু 12 গ্রাম। গ্রাম লিখতে পারি মোলার ভর লিখলে, আণবিক ভর লিখলে 12 লিখতে হবে। তাহলে এই 12 গ্রাম, তাহলে 12 গ্রাম রে আমরা তো এখানে মিলিগ্রামে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা এতে নেই, মিলিগ্রামে নেই। তাহলে আমাদের হিসাবের সুবিধা এক হবে, 12,000 মিলিগ্রাম। তার মানে 1 মোল গ্রাফাইটের ভর হচ্ছে 12,000 মিলিগ্রাম। তাহলে একটা স্বাক্ষরে কত মিলিগ্রাম খরচ হয় সেটা বের করে নেই। তাহলে ঐকিক নিয়মটাই তোমাদের করিতে হবে, ঐকিক নিয়ম না করলেও হবে। তাহলে 400টি স্বাক্ষরে কার্বন ব্যয় হয় কত, 30 মিলিগ্রাম। তারপরে একটি স্বাক্ষরে তাহলে একটু কত হয় একটু লক্ষ্য করো, 30 ডিভাইডেড বাই 400। তাহলে এটা ক্যালকুলেশন করো তো একটু কত হয়। আমি তো একটু ক্যালকুলেটর আজকে নিয়ে বসি নাই তোমাদের। তাহলে এই কাজটা একটু তাড়াতাড়ি দ্রুত জানাও তোমরা, এখানে কত মিলিগ্রাম হয় একটা স্বাক্ষরে। তারপরে আমরা 1 মোলের মধ্যে অণু থাকে কত, 6.023 × 10⁻23। তারপরে দেখো 12,000 মিলিগ্রাম গ্রাফাইটে অণু থাকে 6.023 × 10⁻23T। তাহলে এখানে কত মিলিগ্রাম খরচ হয়েছিল টোটাল, এই যেটা এখানে আমরা বের করছিলাম, এত মিলিগ্রামে কতটি অণু আছে। তাহলে এটা 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 12,000 ইন্টু কত, যত মিলিগ্রাম খরচ হয়েছিল। এটা আমাদের এই মানটা দেই, আমরা স্বাক্ষরে কতটি অণু খরচ হয়েছে সেটা বের করতে পারবো। আশা করি একেবারে মোল এবং মোলার আয়তন সম্পর্কিত বিষয়গুলা সম্পর্কে তোমাদের একেবারে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পারছি, তোমাদের উপরে আসলে ব্যাপারগুলোর মূল্যায়ন, তোমরা কতটুকু বুঝতে পারছো একটু আমি জানি না। তো আমরা আশা করব যে তোমরা বিষয়গুলা পরিষ্কার বুঝতে পারছো। আমরা প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এখন এরকম ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, মানে কথা সাথে ম্যাথমেটিক্যাল টার্ম। আর এটা হাইলি তোমাকে কনসেপ্ট মাথায় নিতে হবে, মুখস্থ না। বিষয়গুলো কিন্তু মুখস্থ করলে তুমি এখন কিছুদিন পারবা, পরে আবার ভুলে যাবা। তো এটা এরকম কনসেপ্টটা নিতে হবে 100%। এখানে বিন্দু মাত্র তোমাকে যেন কেউ প্রতিহত না করতে পারে যে কোনো ভুল ধারণা দিয়ে, অথবা তুমি যেন ভুল কোনো ধারণা না শিখো। তো আমাদের বিষয়গুলো একটু চেষ্টা করো। আমি চাইবো
সামনের ক্লাসগুলো একেবারে নিয়মিত এই টপিকসগুলোর মধ্যে থেকে নিতে। আর যদি তোমাদের এক্সট্রা কোনো ক্লাসের প্রয়োজন হয়, সেটা জৈব যৌগের নির্দিষ্ট কোনো টপিক্সের উপর, যেমন আমি আজ্ঞতাটা নিছিলাম, তো তোমরা ওইটাও জানাইতে পারো, আমি এক্সট্রা ক্লাসেও নিব। তো এটাই। আর একটু নিরাপদ থাকো, সামাজিক দূরত্ব ঠিক রেখেই চলো। আমার ক্লাসে 1 মিনিট সময় আছে, আমি এই মুহূর্তে আমার ক্লাস শেষ করব। তোমরা একটু সবাইকে নিরাপদ থাকার জন্য অনুরোধ জানায়। আর লকডাউনটা, আমি আবার বলতেছি, লকডাউনটা আসলে নিজের মধ্যেই রাখতে হবে। এখন কিচ্ছু করার নাই আসলে। লকডাউন নিজেরটা নিজে রাখো, চেষ্টা করো। আমরা আসলে অর্থনীতিকে বাঁচায় রাখতে হয়তো সরকার এই সিদ্ধান্ত নিছে, কিন্তু আমরা আমাদেরকে সচেতনতা না রাখলে কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব নাই। আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য আমার অফুরন্ত দোয়া থাকলো। ধন্যবাদ সবাইকে।